আমি ৭ মাসের গর্ভবতী। আমার শাশুড়ি শাহিদা বেগম আমাকে এই কারণেই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন যে আমি সারাদিন এত রান্না-বান্না শেষে শুধুমাত্র একটু বসতে চেয়েছিলাম। আমার পা বেয়ে তখন রক্ত গড়িয়ে পড়ছিল। আমি ফোনটা ধরতে গিয়েছিলাম। কিন্তু আমার স্বামী মিস্টার ইয়াসিন আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বলল, "আমি একজন আইনজীবী। তুমি কিছুই করতে পারবে না।" আমি তখন তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, "তাহলে তুমি আমার বাবাকে একটু ফোন করো।" সে হেসে নাম্বারটা ডায়াল করলো। সে একটু বুঝতে পারলো না যে এই ফোন কলটা তাদের সবকিছু শেষ করে দিতে যাচ্ছে। আমি কখন আমার শ্বশুর বাড়ির মানুষকে বলিনি যে আমার বাবাকে, কারণ আমি সব সময় চেয়েছিলাম আমার এই সংসারটা ভালোবাসার উপর টিকে থাকুক, প্রভাব বা টাকার উপর নয়। যখন আমার পরিচয় হয় মিস্টার ইয়াসিনের সাথে, তখন সে বলেছিল সে আমার স্বাধীনতাকে সম্মান করবে। সে তখন ঢাকার একটা উঠতি আইনজীবী, সব জায়গায় নম্র, ভদ্র এবং কোথায় কি বলতে হয় সেটা খুব ভালো করে সে জানতো। তার বাবা কামাল হোসেন আর মা শাহিদা বেগম একটা প্রভাবশালী পরিবার থেকে আসা, কিন্তু তাদের চিন্তাধারা ছিল সেই পুরনো যুগের। বিশেষ করে শাহিদা বেগমের, তিনি ভাবতেন বউ মানে বাধ্য থাকবে। কিন্তু আমি বুঝতেই পারিনি যে এই বাধ্য হয়ে থাকা মানেটা কি। 7 মাসের গর্ভবতী আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ইয়াসিন রাতের বেলা প্রায় লেট করে বাসায় ফিরতো আর বলতো এটা নাকি তার ক্যারিয়ারের জন্য দরকার। শাহিদা বেগম সবকিছু নিয়ে আমাকে ছোট করতেন। আমি কিভাবে হাঁটি, কিভাবে কাজ করি, এমনকি আমার গর্ভধারণ নিয়েও সে আমাকে অনেক কথা বলতেন। সে কথায় কথায় আমাকে বলতেন আমাদের সময় মেয়েরা এত নরম ছিল না। আমার শ্বশুর কামাল হোসেন, উনি অনেক নরম স্বভাবের ছিলেন। সে সব সময় চুপ করে থাকতো, কিন্তু তার নীরবতা যেন সবকিছু তার বেশি কঠিন করে তুলতো। ঈদের সময় সবাই মিলে ঠিক করলো যে সবাই নাকি তাদের বাসায় খাবে, আর এটা নাকি আমার জন্য প্র্যাকটিস হবে। আমি ভেবেছিলাম আমি হয়তো তাদেরকে একটু সাহায্য করব, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার হাতে একটা অ্যাপ্রন আর বিশাল সাইজের একটা মেনু ধরিয়ে দিল। পোলাও, রোস্ট, কোরমা, ভর্তা, এই সেই আরো কত কিছু, মানে পুরো মনে হচ্ছে একটা অনুষ্ঠানের আয়োজন। সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করতেছিল আর আমি একা একা রান্নাঘরে দাঁড়িয়ে সব রান্না বান্না করতেছিলাম। আমার পিঠে ব্যথা, পা ফুলে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি 2বার ইয়াসিনের কাছে সাহায্য চেয়েছিলাম। সে আমাকে বলল আজ একটু ম্যানেজ করো। দ্বিতীয়বার সে বলল আমাকে লজ্জা দিও না প্লিজ। খাবার সময় সবাই টেবিলে বসে পড়লো আর আমাকে বলা হলো রান্না করে দাঁড়িয়ে খেতে। শাহিদা বেগম আমাকে বললেন বেশি বসে থাকলে নাকি বাচ্চা হতে সমস্যা হবে। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কিছু বলার মতো সাহস আমার ছিল না। একটা প্লেট নিয়ে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। হঠাৎ তখন তীব্র ব্যথা শুরু হলো। আমি ধীরে ধীরে একটা চেয়ারের দিকে এগোতে লাগলাম। তারপর আমার শাশুড়িকে বললাম আমার একটু বসা দরকার। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন এত নাটক করো না। তবুও আমি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই উনি আমাকে জোরে ধাক্কা মারলেন। আমি ছিটকে গিয়ে পড়লাম। তখন হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে গেল আর তীব্র ব্যথা পেটের ভিতরে ছড়িয়ে পড়লো। উষ্ণ রক্ত পা বেয়ে নামতে লাগলো। আমি তখন কিছু একটা ধরে থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার শাশুড়ির চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধুমাত্র বিরক্তি। ইয়াসিন তখন দৌড়ে এসে সব কিছু দেখলো, কিন্তু আমাকে সাহায্য করার পরিবর্তে আমার হাত থেকে আমার ফোনটা ছিনিয়ে নিল আর বলতে লাগলো আমি একজন আইনজীবী, তুমি আমার কিছুই করতে পারবে না। তখন আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম তাহলে আমার বাবাকে একটা কল করো। সে হেসে হেসে আমার নাম্বারটা ডায়াল করলো। সে একটু বুঝতে পারলো না যে এই ফোনটাই তার জীবনকে 2 ভাগে ভাগ করে দিতে চলছে। ফোনটা কানে নেওয়ার সময়ও সেই ইয়াসিনের ঠোঁটে সেই অবহেলার হাসিটা লেগেছিল। সে হয়তো চিন্তা করছিল যে এই ফোনটা হয়তো আরেকটা ড্রামা ছাড়া কিছুই না, কিন্তু আমি জানতাম এই ফোনটা অনেক কিছুই বদলে দিবে। ফোনটা কয়েকবার রিং হওয়ার পরে ওই পাশ থেকে খুব শান্ত গলায় একজন বলল হ্যালো। ইয়াসিন খুব গম্ভীর হওয়ার চেষ্টা করলো। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন বলছি, মেঘলার স্বামী। ফোনের ওই পাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ওই কণ্ঠটা আরো ঠান্ডা হয়ে গেল। তারপর বলল মেঘলা কোথায়? ইয়াসিন একটু বিরক্ত হয়ে বলল ও একটু অসুস্থ আছে। এরপর কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আমি হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নিই। আমার কণ্ঠ তখন কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। আমি বললাম আব্বু। ফোনের ওই পাশ থেকে আর 1 সেকেন্ডও বলতে দেরি হলো না, মেঘলা তুমি কি ঠিক আছো মা? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি নিজেকে শক্ত করার চেষ্টা করলাম। আমার চোখ বেয়ে পানি পড়ছিল। আমি শুধু বললাম আব্বু আমাকে নিয়ে যান। এই এতটুকু কথাই যথেষ্ট ছিল। ফোনটা আবার ইয়াসিনের কাছে চলে গেল, কিন্তু তখন সে আগের মতো আত্মবিশ্বাসী ছিল না। ওই পাশ থেকে শুধু গম্ভীর গলায় বলল ঠিকানা পাঠাও। ইয়াসিন কিছু বলার আগে ওই পাশ থেকে ফোনটা কেটে দিল। ঘরের ভিতরে অদ্ভুত একটা নীরবতা বিরাজ করলো। শাহিদা বেগম হঠাৎ বিরক্ত হয়ে বললেন এই নাটক শেষ হয়েছে? এই এতটুকু ব্যাপারে কি বাবাকে ডাকতে হয়? আমি তখনও দেয়াল ধরে দাঁড়িয়ে আছি। আমার পায়ের কাছে রক্ত জমাট বেঁধে ছোট্ট দাগ হয়ে আছে, কিন্তু আমি কিছুই বললাম না। চুপ করে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি জানতাম যে এইবার আর আমাকে কিছু বলতে হবে না। মাত্র আধা ঘন্টা পরে বাড়ির পাশে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল। এতগুলো গাড়ি এই বাড়িতে একসাথে কখনোই আসেনি। ইয়াসিন প্রথমে ভাবলো হয়তো কোনো কিছু ভুল হয়েছে, কিন্তু জানলার পাশে গিয়ে যখন তাকালো তখন তার মুখের রং চেঞ্জ হয়ে গেল। বাড়ির সামনে কালো রঙের কয়েকটা বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একে একে নেমে আসছে কয়েকজন ছোট
স্যুট পরা মানুষ, আর তাদের মাঝখানে আমার বাবা। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। শাহিদা বেগম ফিস ফিস করে বললেন, এরা কারা? কিন্তু কেউ উত্তর দিতে পারলো না। দরজায় প্রথম বেল বাজলো, কিন্তু কেউ দরজা খোলার সাহস পেল না। দ্বিতীয়বার বেল বাজলেই শ্বশুর কামাল ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন, আর দরজা খুলতেই পুরো পরিবেশটাই যেন বদলে গেল। আমার বাবা ভিতরে ঢুকলেন, শান্ত কিন্তু চোখে ভয়ঙ্কর কঠিন দৃষ্টি। তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো পুরো ঘরটা স্ক্যান করছে। ইয়াসিন এগিয়ে এসে বলল, আপনি? কিন্তু সে বাক্যটা শেষ করতে পারলো না। আমার বাবা সরাসরি আমার দিকে তাকালেন। তার চোখে প্রথম আমি সেই ভয় দেখলাম, যখন একজন বাবা তার মেয়েকে এইভাবে দেখে ভয় পায়। তিনি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন আর বললেন, কে করেছে এটা? ঘরের কেউ একটা শব্দও করলো না, কিন্তু আমি ধীরে ধীরে তাকালাম শাহিদা বেগমের দিকে, আরেকবার তাকালাম ইয়াসিনের দিকে। সবকিছু বুঝতে আমার বাবার আর সময় লাগলো না। পরের ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কেউ বুঝে উঠতে পারলো না। আমার বাবার সাথে আসা একজন লোক ফোন বের করে কারোর সাথে কথা বলল। মাত্র কয়েক মিনিটের মধ্যে আরো লোক এসে পুরো বাড়িটা ঘিরে ফেললো। ইয়াসিন এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল আর বলল, দেখুন, এটা একটা ফ্যামিলি ম্যাটার। আমার বাবা ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে আগুন। বাবা তখন তাকে বলল, তুমি একজন আইনজীবী তাই না? ইয়াসিন বলল, জি। বাবা তখন বললেন, আচ্ছা ভালো, তাহলে তো আইনের ভাষা তোমার খুব ভালো করেই বোঝার কথা। আর একজন গর্ভবতী স্ত্রীকে নির্যাতন করার শাস্তি কত বছর হতে পারে তুমি তো খুব ভালো করেই জানো তাই না? ইয়াসিন তখন পুরো চুপ হয়ে গেল। আমি তখন আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম। হঠাৎ আমার চোখ ঝাপসা হয়ে গেল, সবকিছু মনে হচ্ছিল দুলতে লাগলো। শেষ যেটা আমার মনে আছে, আমার বাবা আমাকে ধরে ফেলেছিল, আর কেউ একজন বলেছিল অ্যাম্বুলেন্স আনো। হসপিটালের সাদা আলোতে চোখ পড়তে আমি জ্ঞান ফিরে পেলাম। আমার পাশেই বসে আছে আমার বাবা, আমার হাত শক্ত করে ধরে আছেন, তার চোখ লাল। ডাক্তার কি বলেছে? আমি বাবাকে জিজ্ঞেস করলাম। তারপর বাবা খুব শান্ত গলায় বললেন, বাচ্চা এখনো ঠিক আছে, কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আমার বুক ভেঙে কান্না চলে এলো। আমি পেটের উপর হাত রাখলাম, মনে হচ্ছিল আমি হারাতে বসছিলাম সবকিছু। কিছুক্ষণ পরে দরজায় নক হলো। ভেতরে একজন পুলিশ অফিসার ঢুকলেন। আমার বাবার দিকে তাকিয়ে সম্মান দেখিয়ে বললেন, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। বাবা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, মেঘলা, তুমি আর ওই বাড়িতে ফিরছো না। আমার বুকের ভেতরটা যেন হালকা লাগছিল, তবে একই সাথে আবার ভয়ও করছিল। ইয়াসিন, বাবার চোখ শক্ত হয়ে গেল। ও এখন তার নিজের ফল বুঝবে। সেদিন রাতে জীবনের প্রথম সবকিছু যেন ইয়াসিনের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। এবার সে বুঝতে পারলো যে এবার সে ভুল মানুষের সাথেই ভুল করছে, আর যেই মেয়েটাকে সে দুর্বল ভাবতো সেই মেয়েটাই আজকে তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে গেছে। আমি হাসপাতালের বেডে শুয়েছিলাম, জানালার পাশের বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো এই প্রথম আমি সত্যিকারের নিঃশ্বাস নিতে পারতেছি। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু আমি আর আমার অনাগত সন্তান। কিন্তু আমি জানতাম এখানেই শেষ না, এটা তো মাত্র শুরু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ কষ্ট করে গল্পটা শোনার জন্য। গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।